দেখুন, এই সোনারপুর কাণ্ডে আসল সত্যিটা লুকিয়ে আছে দুটো মেরুর ঠিক মাঝখানে। প্রথম কথা, একেবারে দ্বিধাহীন কণ্ঠে বলতে হবে, কোনো সভ্য সমাজে হিংসা কোনো কারণে কোনো অবস্থাতে সমর্থনযোগ্য নয়। আইন নিজের হাতে নেয়ার প্রবণতা স্থান কাল পাত্র নির্বিশেষে মারাত্মক। শনিবারের বারবেলায় সোনারপুরের ঘটনা যদি আরও বড় আকার নিত, তাহলে রাজনৈতিক লাভ হতো একমাত্র একজনের, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক যেমন হাজরা মোড়ে লালু আলমের লাঠির বাড়ি খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন, সেই রকম এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব পেতেন। সত্যি সত্যি তিনি বেশি আহত হলে হাসপাতালগুলো তাকে ভর্তি করতে বাধ্য হতো, এবং সেইখান থেকে তৃণমূল বাংলার রাজনীতিতে ভেসে থাকার একটা মরিয়া চেষ্টা করত। অতএব জনরোষ স্বতঃস্ফূর্ত হলেও প্রশাসনের দায়িত্ব নিগ্রহের লক্ষ্যকে সুরক্ষা দেয়া, একেবারে সভ্য সমাজে এ নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু যারা এখন পাবলিকের পচা ডিম খাওয়ার পর বিজেপি সরকারকে রাজধর্মের বাণী শোনাচ্ছেন, তারা যখন 15 বছর ক্ষমতায় ছিলেন কি উদাহরণ রেখেছেন। এখন থেকে শুরু করলে মোটামুটি রাত 12টা অবধি একটানা দেখিয়েও তালিকার অর্ধেকটাও দেখানো যাবে না। যাই হোক, কয়েকটা আপনাদের মনে করিয়ে দিই। 2020 সালের 10ই ডিসেম্বর বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে পরিকল্পিত হামলা হলো। ক্ষমতার শীর্ষে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় 2020 সালের 10ই ডিসেম্বর মঞ্চের ওপর থেকে প্রকাশ্যে কি বলেছিলেন, কোট আনকোট, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। বিশ্বাস হচ্ছে না? নিজেরাই একবার মনে করিয়ে নিন। জেপি নাড্ডা এসে ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে, তা আমি কি করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। জেপি নাড্ডা এসে ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে, তা আমি কি করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। শুনলেন তো? যাক, এখন অন্তত শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যকে আমি অন্তত বলতে শুনিনি যে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। আমি এইবার আসবো তার পিসি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই একই ঘটনায় 2020 সালের 10ই ডিসেম্বর মঞ্চের ওপর থেকে তিনি কি বলেছিলেন। দেখুন, মনে করিয়ে দিই। কোনোদিন চাড্ডা নাড্ডা ফাড্ডা ভাড্ডা গাড্ডা সব চলে আসছে এটা করে, আর তারা একা প্রোগ্রাম করবে আর কেউ করবে না। আর যেদিন তারা প্রোগ্রাম করবে, লোক যদি না আসে তাহলে নিজে সাজিয়ে রাখবে, যাতে নটঙ্কি করে ন্যাশনাল নিউজে ভালো করে দেখায় যে দেখো আমায় মেরেছে। আহারে, একটা নেতার পেছনে 50টা গাড়ি কেন যাবে? কোথায় তোমার 50টা গাড়ির লেজে কে কাকে ধাক্কা মেরেছে, না কে কাকে থ্রো করেছে, না প্ল্যানিং করে করেছো? শব্দগুলো লক্ষ্য করুন। নিজেরা সাজিয়ে রাখবে যাতে নটাঙ্কি করে নিউজে দেখায় আমাকে মেরেছে। আহারে, ভাগ্যিস আজ সোনারপুরের ঘটনায় অন্তত এই ভাষায় কেউ প্রতিক্রিয়া দেননি। আর নেতার পেছনে গাড়ির সংখ্যা, যে 4ঠা মেয়ের আগে আমরা যা জানি, এই বিষয়ে রেকর্ড তো ছিল তার ভাইপো স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এসব সত্ত্বেও আবার বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আঘাত অনভিপ্রেত, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে উঠুন, একেবারে মন থেকে চাইছি। এইখানে আপনাদের কাছে এই স্বতঃস্ফূর্ত জনরোষের নামে তৃণমূল গত 15 বছর, এবং শুধু ক্ষমতায় আসা নয়, ক্ষমতায় আসার আগে থেকে ঠিক কী করেছে আপনাদের আরও কয়েকটা ছোট্ট উদাহরণ দিই, খুব বড় ঘটনার ক্ষেত্রে। ধরুন, সন্দেশখালিতে রেড করতে গিয়ে ইডি অফিসারদের আক্রমণ করে মাথা ফাটিয়ে দেয়া হলো। শাসক দলের সমস্ত নেতা মুখপাত্ররা একটানা বলে গেলেন, কোট আনকোট, এ তো স্বতঃস্ফূর্ত জনরোষ। আমরা তখন ঠিক কী বলেছিলাম একটু মনে করিয়ে দিই। 8ই ফেব্রুয়ারি 2024 এই অনুষ্ঠানে ঠিক কী বলেছিলাম আমরা, দেখুন। ভাবুন, ঠিক 1 মাস আগে যখন ইডি অফিসার আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মাথা ফাটানো হলো, তখন শাসক দলের নেতারা স্বতঃস্ফূর্ত জনরোষের এই তত্ত্ব 1 মাস ধরে আউড়ে গেছেন। এবং আমরা গত 1 মাস ধরে বলে গেছি এটাকে আইনের শাসন বলে না। তার কারণ স্বতঃস্ফূর্ত জনরোষের তত্ত্ব বড় মারাত্মক। নগর পুড়লে দেবালয় এড়ায় না। আজ হুবহু তাই হয়েছে। দুর্ভাগ্য, ওই বুমেরাং শব্দটা ব্যবহার করতে হচ্ছে। দিনের পর দিন এই চলেছে। কেউ যদি ভাবেন যে তৃণমূল ক্ষমতায় আসার পরেই শুধু এই স্বতঃস্ফূর্ত জনরোষের অজুহাতে বিরোধীদের নিগ্রহ করেছে, ভুল ভাবছেন।
বাম আমলেও কয়েকটা ঘটনা হয়েছে, যেমন মানস ভূঁইয়ার ঘটনা আপনাদের মনে থাকবে। সেই আমলে তৃণমূল কিন্তু ওই 2011-তে ক্ষমতা আসার আগে 9 থেকে যখন তৃণমূল শক্তিশালী হচ্ছে, এই কোট আনকোট স্বতঃস্ফূর্ত জনরোষের তত্ত্বকে হিংসার অন্যতম পদ্ধতি হিসেবে লাগাতার ব্যবহার করে গেছে। আবার বলছি, ক্ষমতায় আসার বেশ কয়েক মাস আগে থেকে এই 15 বছর ধরে আমরাও উল্টো দিকে দলমত নির্বিশেষে ঘটনার স্থান কাল পাত্র না দেখে একটানা প্রতিবাদ করে গেছি। না, স্বতঃস্ফূর্ত জনরোষের তত্ত্ব জঙ্গলের রাজত্বের তত্ত্ব, এটা চলতে পারে না। দেখুন আবার বলছি, বছরের পর বছর এই রাজ্যে এই স্বতঃস্ফূর্ত জনরোষের অজুহাতে খুল্লা রাজনৈতিক হিংসা চলেছে। পার্থদাদের সময়ও বহু ঘটনায় এই সাধারণ মানুষের ক্ষোভ কোট আনকোট এই বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কয়েকটা দেখাবো আজকে। 2009 সালের 15ই জুলাই মঙ্গলকোটে বর্তমানে তৃণমূলের মন্ত্রী তৎকালীন কংগ্রেস বিধায়ক মানস ভূঁইয়াকে সিপিএম কর্মীরা মারতে তাড়া করলো। প্রাণ ভয়ে ধান ক্ষেত দিয়ে দৌড়তে মানস ভূঁইয়া তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে, তখন মোবাইল চলে এসেছে, ফোন করেছিলেন। আপনি দেখুন সেই ছবি, মনে করিয়ে দিই আমরা। এবার আসুন 2009 সালের 2রা জুন হিঙ্গলগঞ্জের একটা ত্রাণ শিবিরের কাছে কিছু দুষ্কৃতী, আবার বলছি দুষ্কৃতী শব্দটাই ব্যবহার করছি, হিঙ্গলগঞ্জের তৎকালীন সিপিএম বিধায়ক এবং কৃষক সভার নেতা গোপাল গায়েনকে ভয়ঙ্কর হেনস্থা করেন। 80-র কাছাকাছি বয়স। বর্ষিয়ার নেতার পাঞ্জাবিতে গোবর আর রাস্তার কাদা সেই তুলে একেবারে লেপে দেয়া হয়। তখন সিপিএম নেতারা আমাদের এবিপি আনন্দ স্টুডিওতে আসতেন না, তাতে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। কেন হবে? তীব্র ভাষায় দিনের পর দিন এই 78 বছরের বিধায়কের হেনস্থার আমরা প্রতিবাদ করেছি, দিনের পর দিন। যেদিন আপনাদের মনে থাকবে প্রয়াত রেজ্জাক মোল্লাকে হেনস্থা করা হয়, সেই দিনও এই পুরনো ঘটনা তুলে ধরেছি, যে কিভাবে শুধুমাত্র এই সাধারণ মানুষের ক্ষোভ বলে জনপ্রতিনিধিদের, সাধারণ মানুষকে হেনস্থা করা হয় এই রাজ্যে। দেখুন, একজন বর্ষিয়ান বিধায়ক, সিপিএম বিধায়ক গোপাল গায়েন বন্যায় বিধ্বস্তদের দেখতে ত্রাণ কার্যের তদারকি করতে গেছেন এবং প্রবীণ এই সিপিএম নেতাকে চড়াও হয়, তার মুখে কালি মাখানো হয় এবং হেনস্থা হতে হয়। আমাদের সেই সময় মনে হয়েছিল যে এই ঘটনা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অশুভ একটা ইঙ্গিত। আজকে রেজ্জাক মোল্লার ঘটনায় আবার আপনাদের সেই ঘটনা দেখাচ্ছি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে জনজোয়ারের মধ্যেও দাঁড়িয়ে আমরা প্রবল সমালোচনা করেছিলাম এই ঘটনার, কারণ আমাদের মনে হয়েছিল এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি হতে পারে না, এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ অবধি হতে পারে না। 2011-য় তৃণমূল সরকার গঠন হলো। সেই সরকার গঠনের পর 2015 সালের 21শে নভেম্বর যখন ময়ূরেশ্বরের প্রাক্তন সিপিএম বিধায়ক ধীরেন লেটকে মাথা ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় কান ধরে বলতে বাধ্য করা হয়েছিল যে আমি আর কোনোদিন সিপিএম করব না, বুকে পেসমেকার বসানো সেই রক্তাক্ত বৃদ্ধের হেনস্থার প্রতিবাদ করেছিলাম এই অনুষ্ঠানে দ্বিধাহীনভাবে। দেখুন, পাশাপাশি দুটো জামানা এই জন্য দেখালাম যে আমার পরের বক্তা পার্থপ্রতিম বিশ্বাস নিশ্চয়ই মানবেন যে স্বতঃস্ফূর্ত জনরসের তত্ত্ব এত বিপজ্জনক যে যখন তখন বুমেরাং হয়ে যেতে পারে। এই রাজ্য বহুবার সেটা দেখেছে পার্থ। আবার বলছি, রাত অবধি এই তালিকা দীর্ঘ। তৃণমূল নেতাদের মুখে এই স্বতঃস্ফূর্ত জনরসের কথা একবার নয় বহুবার শোনা গেছে। ক্ষমতা আসার পর ধরুন 2012-র 22শে ফেব্রুয়ারি তৃণমূল সিপিএম সংঘর্ষে উত্তপ্ত হয়ে গেছিল বর্ধমানের মির্জাপুর। ইট বাঁশ রড দিয়ে থেতলে খুন করা হয়েছিল প্রাক্তন সিপিএম বিধায়ক প্রদীপ তা এবং জেলা কমিটির সদস্য কমল গায়েনকে। ওই ঘটনা প্রসঙ্গে রাজ্যের তৎকালীন মন্ত্রী ফিরহাদ হাকিম কি বলেছিলেন আপনাদের দেখাবো। বলেছিলেন এটা প্রতিরোধের ঘটনা, স্বতঃস্ফূর্তের ঘটনা হয়ে গেছে। উনি মারা গেছেন, কিন্তু প্রদীপ তার নেতৃত্বে ওই অঞ্চলে অনেকবার গণ্ডগোল হয়েছে, ভাবতে পারেন। আর তৎকালীন আইনমন্ত্রী মলয় ঘটক কি বলেছিলেন আপনাদের মনে আছে? মলয় বলেছিলেন যে যারা সাধারণ মানুষ তারা প্রতিরোধ করে, ওরা গণরোষের শিকার। ভাবুন,
রাজ্যের আইনমন্ত্রী আইন ভাঙাকে এবং দুটো মানুষের খুনকে স্বতঃস্ফূর্ত জনরোষ বলে জাস্টিফাই করছেন প্রকাশ্যে। আজকে তাদের মুখে আমাদের গীতার বাণী শুনতে হবে। দেখুন, ওই এলাকার যারা বাসিন্দা, যারা গ্রামবাসী বা যারা সাধারণ মানুষ, তারা প্রতিরোধ করে। দেখুন, পলিটিক্যাল হত্যাও নয়, গণহত্যাও নয়। যদি কোনো ডাকাত ডাকাতি করতে ঢোকে, তো ডাকাতকে সেখানকার মব ধরে ঘিরে ধরবে না, গণরোষের শিকার। এটা একটা প্রতিরোধের ঘটনা, একটা স্বতঃস্ফূর্তের ঘটনা হয়ে গেছে। সেখানে মানুষ দাঁড়িয়ে বলেছে যে আর আমরা এই হারমার্টকে করব না, এবং যদিও উনি মারা গেছেন, কিন্তু প্রদীপ তার নেতৃত্বে অনেকবার এর আগে ওই অঞ্চলে গন্ডগোল হয়েছে। আমি কর্মফল বা কর্মা এখনকার পরিভাষায় আমি সেসব কথা বলছি না, কিন্তু এবিপি আনন্দের আর্কাইভ সাক্ষী দিচ্ছে দিনের পর দিন এই স্বতঃস্ফূর্ত জনরোষ বলে বিরোধীদের পেটানো হয়েছে। শুধু বিরোধীদের কেন বলবো, সাংবাদিকদের। আমার সহকর্মী পার্থ তো 25 বছর বয়সে যখন এই সংস্থায় চাকরি নিল, 2012 সালের 28শে ফেব্রুয়ারি গাঙ্গুলি বাগানে সংবাদ সংগ্রহ করতে গেল, তৃণমূলের হাতে আক্রান্ত হলো, একেবারে ঘোষিত তৃণমূলের হাতে। কেউ তৃণমূলও পরে বলেনি আমাদের লোক নয়। সিপিএম পার্টি অফিসে তৃণমূল ভাঙচুর করছিল, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। সেইখানে পার্থপ্রতিম ঘোষ আমার সহকর্মী 25 বছর বয়সে সাংবাদিকতায় যোগ দিয়ে এখানে কাভার করতে গেল, পার্থকে মাটিতে ফেলে নির্বিচারে ঘুষি লাঠি দিয়ে মারা হলো। এবং তারপর এ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী, মানে আজকের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন এ নিয়ে প্রশ্ন করেছিলাম, কি বলেছিলেন তিনি ভাবতেও পারবেন না। দেখুন, এটা মিথ্যে কথা আপনি সাজিয়েছেন, বলুন। না করলেও আপনি সাজাবেন, এটা সাজানোটা আপনার স্বভাব। আমি খোঁজ নিয়েছি, নাথিং, কিচ্ছু হয়নি। আপনি নিজে করেছেন, সাজিয়েছেন। অনেকে কেস সাজিয়ে করে, 4-5জনকে নিয়ে, আপনি সাজিয়ে করেছেন, পরিকল্পিত। হ্যাঁ, একটা ছেলে 25 বছরের ছেলেকে হাসপাতালে কাটাতে হয়েছে দিনের পর দিন, সেটা সাজানো হয়েছে, উত্তর দিন চলেছে দিনের পর দিন। এবং কি ট্যাগ, স্বতঃস্ফূর্ত জনরোষ। আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা হয়েছে ঠিক হয়নি, কিন্তু কি ইতিহাস কি বলছে? পরিষ্কার ওনাদের নিজেদের আয়না কিন্তু ওনারা নিজেরা দেখতে পাচ্ছেন। মানে পার্থ কিন্তু উত্তর দিনাজপুরের চোপড়াতে ভোট কাভার করতে গিয়ে একই রকম শিকার হয়েছিলেন। শ্লীলতাহানির মামলা দেওয়া, একদম শ্লীলতাহানির মামলা দেওয়া হয়েছিল। আপনার মনে থাকতে পারে যে বিধাননগর পুরো ভোটে একদিনে 22 জন সাংবাদিক রক্তাক্ত হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া কী ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনাগুলোকে কখনো ছোট ঘটনা, কখনো মানে জনরোষের কিছু হয়নি, অধিকাংশ ক্ষেত্রে তিনি ডিনাইল মোডে থাকতেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন, কিন্তু তিনি প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলছেন যে আমরা 4 তারিখে জেতার পরে আমাদের ডিজে চলবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন অত দয়ালু নই। উনি দক্ষিণ 24 পরগনার ফলতাতে দাঁড়িয়ে বলছেন, শাহজাহান আমাকে বলছিল যে দাদা এই অঞ্চলে বিদ্যুৎ চুল্লি নেই, আপনি একটা চুল্লির ব্যবস্থা করে দিন। আমি বললাম যে হ্যাঁ, 4 তারিখে তো অনেকে আমাদের জয় হবে, তারপরে অনেকে হার্ট ফেল করবে এবং তাদেরকে তো সৎকার করতে হবে। আপনি ভাবতে পারেন একটা নির্দিষ্ট হিন্দু কমিউনিটির সৎকার হয়, সেই পার্টিকুলার কমিউনিটির দিকে ইঙ্গিত করে যে মানে তৃণমূল জিতবে, তারপরে মৃত্যু হবে, সেই মৃত্যু লোকগুলোকে নিয়ে তিনি শ্মশান করবেন, চুল্লিতে পাঠাবেন। কি ধরনের একটা পৈশাচিক মানে মানসিকতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ছিল? পৈশাচিক। আমি আপনাকে বলছি, যদি 4 তারিখে যদি পরিবর্তন রাজ্যে না হতো, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মধ্য দিয়ে অ্যাকচুয়ালি মানে আমি বলছি নরসংহার হতো পশ্চিমবাংলায়। 21 সালে মানুষ দেখেছে যে 5 দিনের মধ্যে কিভাবে 55-54 জন লোককে মৃত্যু হয়েছে, হাজার হাজার লোক বাড়ি ছাড়া হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মানে পোস্ট ইলেকশন ভায়োলেন্স নিয়ে কথা বলছেন, কিন্তু 2021 সালে কার্যত মানে এগুলো সমর্থন করেছেন তারা দিনের পর দিন।